প্রথম বিষয় হচ্ছে যে আইন নিয়ে কথা হচ্ছে সেই আইন তো অলরেডি আছে। বিএনএসে রীতিমতো কড়া শাস্তির কথা বলা আছে এবং পশ্চিমবঙ্গ কোনোভাবে তো ভারতবর্ষের বাইরে নয়। তাহলে ভারতবর্ষের জন্য একটি সংবিধান, যে সংবিধানে রীতিমতো ধর্ষণের জন্য, মহিলাদের জন্য যে কড়া আইন করা আছে, সেইটা কেন পশ্চিমবঙ্গের জন্য লাগু করতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী? সেটা তো সবথেকে বড় প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে আইন আছে, কিন্তু আইন থাকা সত্ত্বেও এই আইন রক্ষা করবে কে? সেই রাজ্যের যারা পুলিশ। দেখুন, প্রথম দিন থেকে আমরা দেখছি যে পুলিশের দায়িত্ব ছিল যে অপরাধী বা যেখানে যেখানে সন্দেহ মনে হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের সামনে নিয়ে এসে তদন্ত করা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, দ্যাট মিন ইনভেস্টিগেট করা। সেই ইনভেস্টিগেশনটাই হয়নি, তদন্তটাই হয়নি, প্রশ্ন উত্তর পর্বতেই যাওয়া হয়নি। কিন্তু উল্টে আমরা দেখলাম কি, মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে ওইখান থেকে বের করে নিয়ে এসে রীতিমতো একদম যেন প্রাইজ দেওয়ার মতো, গিফট দেওয়ার মতো, মেডেল দেওয়ার মতো আরেকটা কলেজের, মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দিলেন। তার মানে এটা স্পষ্ট যে ব্যক্তি এর মধ্যে জড়িত তাকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা করে গেছে এই পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রী নিজে। সেটা আপনারা দেখলেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যখনই এই ইনভেস্টিগেশন এগোচ্ছে, ইনভেস্টিগেশন এগোনোর সময় বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ, আমি রাজনীতির কথা বলছি না, সাধারণ মানুষরা মাঠে নেমেছে, ছাত্ররা মাঠে নেমেছে এবং তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনের সময় নবান্ন অভিযানের যে ছবি আপনারা টেলিভিশনের পর্দায় দেখিয়েছেন, রীতিমতো বড় বড় লোহার কন্টেনার দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হচ্ছে, ঝালাই করা হচ্ছে, লোহার গ্রিল, সেইখানে কয়েক হাজার পুলিশ। আচ্ছা বলুন তো, 14ই আগস্টের রাতে এই রকম একটা ছোট্ট গেট আরজি করের ওই এক্সিট অ্যান্ড এন্ট্রিকে ব্লক করার জন্য, সুরক্ষিত করার জন্য পর্যাপ্ত পুলিশ কি ছিল না কলকাতা পুলিশের কাছে? তার মানে এর মধ্যে অন্তর্নিহিত যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে এই এভিডেন্স ট্যাম্পার করার যে বিষয়টা চলে আসছে, পুরোপুরি ব্যর্থতা। শুধু না, একটা জিনিস স্পষ্ট যে এটা একটা পূর্ব পরিকল্পিত ব্লুপ্রিন্ট ছিল যে ঘোলা ধলে মাছটা ধরে নাও। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ তারা আছে, বাইরে থেকে কেন্দ্রীয় এজেন্সি আসবে কেন? পশ্চিমবঙ্গের মানুষ 2011-তে এই মহিলা মুখ্যমন্ত্রীকে এনেছেন সেই ভরসা নিয়ে যে উনি অ্যাটলিস্ট কিছু না হলেও মহিলার দিকে একটা এক্সট্রা, একটা এক্সেপশনাল উনি টেক কেয়ার করবেন ওনার ল অ্যান্ড অর্ডারের থ্রু দিয়ে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত সন্দেশখালিতে দেখা গেল মহিলারা যখন যাচ্ছে তাদের নাকি বলা হয়েছিল যান শেখ শাহজাহানের কাছে চলে যান। আর এইখানে এরকম একটা ঘটনার পরে দেখা যাচ্ছে এভিডেন্স ট্যাম্পার করার জন্য যত রকম প্রক্রিয়া, যত রকম সহযোগিতা, সে বেসিক্যালি সহযোগিতা করা হলো দুষ্কৃতিকারীদের, তারা গিয়ে রীতিমতো এভিডেন্সটা ট্যাম্পার করে দিয়ে চলে আসলো আরজি করে 14 তারিখের রাতে। তাহলে কেন সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল না? এরপরে রীতিমতো ওই দিন রাতে বিনীত গোয়েলের ভার্সনটা মনে পড়ছে? আপনারা যারা দিনের পর দিন এই সত্যগুলো উদ্ঘাটন করছেন, রীতিমতো মিডিয়াদের দুষেছিলেন সেদিন রাতে। ফাস্ট ট্র্যাক কোর্ট, আমি আপনাকে উত্তরটা দিয়ে দিই, সেটা হচ্ছে কেন্দ্রের চিঠি অনুযায়ী 17টা ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে 11টা ফাস্ট ট্র্যাক কোর্টের কোনো অস্তিত্ব নেই। তাহলে এইটা একটু বলুন না, এতদিন যেটুকু ছিল, ধরে নিলাম বিএনএস তার থেকে বেটার আপনার অপরাজিতা বিল, মেনে নিলাম আপনার তর্কের খাতিরে, কিন্তু এতদিন যে 17টা ফাস্ট ট্র্যাক কোর্টের কথা হচ্ছিল, কেন্দ্রের রীতিমতো রিটার্ন দিয়েছে আপনার 11টার কোনো অস্তিত্ব নেই, আর বাকি 5টা যে চলে তাতে রীতিমতো ফাইলের বান্ডিল হয়ে আছে, পেন্ডিং কয়েক লক্ষ কেস। এবার আপনি বলুন তো, আপনার কাছে তো আইন ছিল, একটা আইন থাকলে সেটা যেই আইনই হোক, বিএনএস হোক আর আপনার অপরাজিতা বিল হোক, সেই আইনটাকে যার ফলো করার কথা সেটা হচ্ছে পুলিশ প্রশাসন, যারা প্রথম এফআইআরটা নেয়, এফআইআরের পরে কেস লজ করবে, কেস লজ করার পরে ইনভেস্টিগেট করবে, উইটনেস কালেক্ট করবে, এভিডেন্স কালেক্ট করবে এবং আপনার লয়ে যে ধারা আছে সেই ধারাগুলোকে মেনটেন করে এগিয়ে যাবে। প্রথম দিন থেকে যদি আমরা দেখি যে সেই পুলিশ প্রশাসন তারা সেই এভিডেন্সগুলো মুছে দিতে চাইছে, সেই উইটনেসগুলোকে বাঁচাতে চাইছে, যারা প্রকৃত দোষী তাদের বাঁচাতে চাইছে, আপনি বলুন কি করে যে কোনো ল থাকুক না কেন সেই লয়ের মানে কি? এবং আমি আবার বলছি, দেখুন আপনি রাজনৈতিক ব্যক্তি, আপনি বলবেন আপনি রাজনৈতিক ভাষণ দিচ্ছেন, কিন্তু আজকের দিনে একবার চারিদিকটা তাকিয়ে দেখুন, রাজনীতির বাইরে গিয়ে ছাত্র, যুব, ডাক্তার, শিক্ষক, সাধারণ মানুষ প্রথম দিন থেকে বলছে আমরা এই পুলিশের ইনভেস্টিগেশন চাই না, এই মমতা পুলিশের উপর ভরসা নেই। কেন? তারা তো রাজনীতি করে না, আমি রাজনীতি করি, আমার কথা নয়, হলো ঠিক আছে। দ্বিতীয় হলো আজকে কোর্ট, মহামান্য আদালত, উনি বলছেন এই পুলিশ প্রশাসনকে দিয়ে ইনভেস্টিগেশন হবে না, আপনারা সিবিআইকে দিন। এই দুটো আপনি একটু বলুন কি লজিক হতে পারে? কেউ কোনো গভর্নমেন্ট দপ্তরে গিয়ে বলতে পারবো
এই ফোন লাগান তো দিদিকে, দিদির ফোন নাম্বার নেই, আরে সিএম এর ফোন নাম্বার নেই, আমার কাছে আছে, আমি দিচ্ছি, বলতে পারবেন? তার মানে কতটা ঔদ্ধত্য হলে বা কতটা পাওয়ারফুল, কত কানেক্ট থাকলে সে বলতে পারে যে মুখ্যমন্ত্রীর ফোন নাম্বার আমার কাছে আছে, ফোন করুন। এবং সেই ব্যক্তিকে একজন ব্যক্তির নাকি বডিগার্ড, সহকারী, এবং সেই ব্যক্তির নাম কি, সে হচ্ছে সন্দীপ ঘোষের সহকারী। তাহলে সেই ব্যক্তি আজকে কিন্তু সিবিআইয়ের হেফাজতে, এবং সন্দীপ ঘোষ যার এগেনস্টে এত দুর্নীতির অভিযোগ, সেও কিন্তু সিবিআইয়ের হেফাজতে। সেটা আপনার পুলিশ প্রশাসন কেন করতে পারলো না? এটাই সবথেকে বড় প্রশ্ন থেকে গেল।